ট্রিপের পর এবার আবার একটা নতুন ট্রিপের জন্য বেরিয়ে গেলাম। তো হয়তো এখন তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো আমরা এখন কোথায় যাচ্ছি। এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের উড়িষ্যা, পুরী জগন্নাথ দেবের। তো আমাদের ভিডিও শ্যুটটা খুব দেরি হয়ে গেল, যেহেতু টাইমটা খুব কম ছিল। এবার হচ্ছে যেরকম আমরা কেদারনাথে গেলাম ফ্রেন্ডসদের সাথে, মানে আমার দাদার ফ্রেন্ডসদের সাথে। তো এবার এটা টোটালি, এই ট্রিপটা টোটালি এবার হচ্ছে ফ্যামিলি ট্রিপ। যাচ্ছে হালকা পাতলা এখন সোয়েটার পরে, আর ওদিকে তো প্রচণ্ড গরম। আবার এগুলো আবার খুলে কোথায় রাখবো কে জানে, বুঝতে পারতেছি না। তো ফাইনালি এখন আমরা মালদা পৌঁছালাম। এই যে সব এই কোথায় যাবি তুই? হ্যাঁ কোথায় যাবি? বল 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 না, বল কথা বল। কাছে যাই তাহলে। এই তুই কোথায় যাবি? হ্যাঁ কোথায় যাবি? হ্যাঁ কোথায় যাচ্ছি রে আমরা? এই সব জায়গা কোথায় যাচ্ছি? হ্যাঁ কি করতে? কোন মন্দির আছে ওখানে? কোন মন্দির আছে? তো এখন বাজে হচ্ছে 3:25। এখন ঢুকলাম আমরা হাওড়াতে। চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে কথা হচ্ছে। তো এখানেই এখন সবাই আমরা এখন জিনিসপত্র নিয়ে বসে বললাম। এতগুলা ব্যাগ। এই নম্বরে ট্রেন আসবে। এখন বাজে হচ্ছে 9:55, 10:40 ট্রেন। এই গাইস, তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিল, পুরী এক্সপ্রেস। সবাই একদম রেডি, এখন ঘুমাতে হবে, কেননা কালকে রাতেও ঠিকঠাক করে ঘুমায়নি। আর প্রচণ্ড ট্রেন জার্নিতে মাথা খালি ঝাঁকুনি দিচ্ছে। চলো দেখতে থাকো, কালকে সকালবেলা দেখা হচ্ছে একদম স্টেশনে নেমে মতো। এখানেই গুড নাইট। গুড মর্নিং গাইস। তো এখন আমরা সবাই পুরী স্টেশনে নেমে গেলাম। ট্রেন আজকেও লেট ছিল, ট্রেনে সবাই নামলাম। তো আমাদের এখন গাড়ি নিয়ে নেওয়া হলো। এখন প্রথমে আমরা সিরিজ যাবো, তারপরে ওখান থেকে হোটেল খুঁজতে হবে। ফাইনালি এত খোঁজাখুঁজির পর হোটেল পাওয়া গেল, হোটেল শান্তি প্যালেস। চলো যাওয়া যাক, এখন ফ্রেশ হতে হবে। তো চলো ফাইনালি চান টান করা হয়ে গেল, কমপ্লিট। আর রুমটা আমাদের ছাদের পাশেই দিয়েছে একদম। তো চলো দেখা, ছাদ থেকে মন্দির দেখা যাচ্ছে, দেখাচ্ছি, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে। ওই যে মন্দির, ঠিক এই জায়গাটা মন্দিরটা আছে। এই যে মন্দির, হোটেল থেকে হয়তোবা 2 কিলোমিটার কি 3 কিলোমিটারের মতো হবে এখান থেকে। আর এদিকে এখানে মন্দির, আর এখানে হচ্ছে সমুদ্র। তো এখন দেখি সবাই কি বলে, কোথায় যাবে, প্রথমে সমুদ্রের দিকে যাবে না পুরীতে পূজা দিতে যাবে মন্দিরে। হয়তোবা সবাই এখন প্রথমে মন্দিরের দিকেই যাবে, দেখা যাক কি বলতেছে সবাই। তো চলো এখন মন্দির যাওয়া যাক, সবাই ঠিক করেছে। প্রথমে পূজা দিয়ে আসা হোক, তারপরে খেয়ে দিয়ে বিকালবেলার দিকে প্রথমে সমুদ্রের দিকে যাবো। সমুদ্রে যাবা? কি করবা সমুদ্রে গিয়ে? স্নান করবা? স্নান তো করলা না স্নান? হাত ধুবা? এই সমুদ্রে যাবা? যাবো না? তো এখানে এখন সবাই
বিশাল বড় লাইন পড়ে গেছে পূজার। কি হচ্ছে? Thousand years later. তো গাইজ সারা দিনটা চলে গেল মন্দিরের ভিতরে যেহেতু মোবাইল ফোন অ্যালাও নাই, সেই সকালবেলায় ঢুকেছিলাম, ফোন টোন সব বাইরে ছিল, কোনো না। ভাবছিলাম যে যেটা মন্দিরের যে পতাকাটা চেঞ্জ করা হয় সেটাও দেখাবো, কিন্তু সেটাও দেখানো হলো না, কেননা টোটালি সব শেষ হয়ে গেলো। তারপরে ফোন পেলাম হাতে, বাইরের থেকে ফোন নিতে হলো, সব ফোন টোন বাইরে ছিল। এখন পতাকাটাও লাগাই দেওয়া হলো, আর কিছু করার নাই। দেখি কালকে যদি আসতে পারি তাহলে আসতে হবে পতাকাটা যখন চেঞ্জ করে। তো চলো কিছু কথা যেগুলো বলা আছে, যেমন পুরী যেটা মেন কাহিনী হিসেবে বলতে গেলে, যে এখানে পূজা কেমন করে শুরু হলো জগন্নাথ দেবের। মধ্যভারতে এক রাজা ছিলেন ইন্দ্রদুম্ন, তিনি বিষ্ণুদেবের সবথেকে বড় ভক্ত ছিলেন। তো আমি শর্টকাটে বলছি, কাহিনীটা অনেক বড়, আমি শর্টকাটে বলছি তাও। তো তিনি বিষ্ণু ঠাকুরের দর্শন পেতে চেয়েছিলেন, দর্শন পেয়ে নিজেকে ভাগ্যবান হতে চাইছিলেন। তো একদিন তার রাজসভায় এক সন্ন্যাসী আসে এবং তাকে এসে বলে যে, রাজন, আপনার জানা আছে কি না যে পুরীতে নারায়ণের পূজা হয় নীল মাধব রূপে, সেটা আপনার দেখা উচিত। এবার তিনি সেটা দেখার জন্য খুব ইচ্ছুক ছিলেন। তো তখন তার রাজপুরোহিত যে রয়েছেন, তার রাজপুরোহিতকে ডেকে পাঠান এবং তিনিও সেটি নীলমাধবের বিষয়ে কিছু বলতে পারেন না। তো তখন এক কাজ করেন তিনি, যে রাজপুরোহিতের যে দাদা রয়েছেন, বিদ্যাপতি নাম তাকে পুরীতে পাঠান, যে কোথায় নীলমাধবের পূজা হচ্ছে সেটা তুমি দেখে আসো, আমি দর্শন করতে যাব। এবং গুপ্তচরের কাছ থেকে খবর সংগ্রহ করে যে কোথায় ঠিক পূজাটা হয়। এবার গুপ্তচররা খবর দেয় যে হ্যাঁ, নীলমাধবের পূজা হয়, কিন্তু কোন জায়গাটায় কিন্তু কেউ বলতে পারতেছে না। এখানে খোঁজাখুঁজি করেন যে কোথাও খুঁজে পাওয়া যায় না যে কোন গুহাতে সেই পূজাটা হচ্ছে, কে করতেছে। তো তারপরে সেটা পাওয়া যখন যায় না, তারপরে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে পুরীর এক কি বলে শবর জাতি যেটা রয়েছে, শবর জাতির প্রধান যে রয়েছে, তিনি বলে পূজা করেন এক গুহার মধ্যে। তো তিনি অনেক দেখার চেষ্টা করেন এবং শবরের প্রধানকেও তিনি বলেন যে আমাকে একবার দর্শন করতে দাও। তো শবরের যে প্রধান তিনি রাজি হননি প্রথমে। তো তারপরে সেই বিদ্যাপতি সেই পুরীতেই থাকতে শুরু করলো এবং পুরীতে থাকতে থাকতে শবরের এক কন্যা ছিল, শবরের কন্যার সাথে তিনি প্রেম করে তার সাথে বিবাহিত হয়। এবার বিবাহিত হওয়ার পর তিনি একদিন তার স্ত্রীকে বলছেন যে তোমার পিতাকে বলো যে আমি নীলমাধবের কোথায় তিনি পূজা করেন আমি সেটা দেখতে চাই। তো এবার তিনি প্রথমে রাজি হয় না, কিন্তু পুত্রীর কথাতে তো রাজি হবেই। তো তারপরে প্রথমে না করতে করতে পরে রাজি হয়, কিন্তু বলে যে বিদ্যাপতিকে আমি সেখানে নিয়ে যেতে পারি, কিন্তু তাকে চোখ বন্দি করে নিয়ে যেতে হবে। তো তখন চোখ বন্ধ করে দেয় কাপড় দিয়ে। আর বিদ্যাপতি সেই সময় কি করে, যে ওই জায়গাটা যদি পরে আবার খুঁজে পাওয়া যায় সেজন্য তিনি সরিষার দানা একটি কাপড়ের মধ্যে রেখে ফেলতে যায়। তো এবার পরে আবার তিনি যখন সেখানে যান, তো তারপরে দেখে নিজেও মুগ্ধ হয়ে যান নীলমাধবের সেই রূপ। তো এবার তারপরে এখান থেকে এবার তো নীলমাধবের রূপ দেখে তিনি বলেন যে মহারাজকে তো এটা খবর দিতেই হবে। তো তিনি আবার সঙ্গে সঙ্গে চলে যান মধ্যভারতে, গিয়ে খবর দেন যে মহারাজ ওখানে সত্যি পূজা হয়, আপনার সেখানে যাওয়া উচিত এবং দর্শন করা উচিত। তো এবার তারপরে মহারাজকে নিয়ে আসে পুরীতে আবার, এবং তিনি সেই সরিষার দানা অনুসারেই যাচ্ছিল, গিয়ে সেই গুহার ভিতরে দেখে যে সেখানে সেই নীলমাধবের মূর্তিটি নেই এবং সেখানে মানে পূজা হতো কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু ওখানে মূর্তি নেই। তো মহারাজের মন খারাপ হয়ে যায় যে আমি এত দূর থেকে আসলাম কিন্তু নীলমাধবের দর্শন পেলাম না। তো তারপর মহারাজকে স্বপ্নাদেশ দেয় জগন্নাথ দেব
যে তুমি আমার ভক্ত, কিন্তু তুমি আমার নীল মাধবের রূপ দেখতে চেয়েছিলে কিন্তু তুমি দেখতে পেলে না, তুমি আমার দর্শন পাবা এবং সেবা করারও সুযোগ পাবা। তো তখন হচ্ছে ইয়ে করে যে মানে তখন তাকে বলে ইন্দ্রদুগ্নকে যে তুমি পুরীর সমুদ্র তটে চলে যাও, সেখানে একটি নিম কাঠের একটি গুড়ি আসবে, সেই গুড়ি দিয়ে আমার মূর্তি তৈরি করো, আমি তোমার হাতে পূজা নেব এবং তোমার সেখানেই আমি জগন্নাথ দেব হিসেবে পূজিত হব সেখানে। তো তিনি ঠিক মতো করে চলে আসেন এবং সেখানে পুরীর সমুদ্রের পাড়ে আসেন এবং তিনি দেখেন যে একটি সত্যি নিম গাছের কাঠ আছে। তারপরে সেটিকে নিয়ে পুরী এখানে মন্দিরে এখানে নিয়ে এসে স্থাপিত করেন এবং মূর্তি বানানোর জন্য তার রাজ্যের যে যারা কারিগর রয়েছে তাদেরকে বলে। তো কেউ প্রথমে পারে না, মানে রাজি হয় না বা পারবে না সেরকম মনে কিছু বলতেছিল। তো তারপর বিশ্বকর্মা তিনি এক বৃদ্ধ রূপ নিয়ে ইন্দ্রদুগ্নের কাছে আসেন এবং বলে যে রাজন আমি বানাবো, কিন্তু আমার 21 দিন সময় লাগবে, 21 দিনের মধ্যে আমাকে কেউ মানে আমি যখন কাজ করব তখন কেউ আমাকে ডাকবেও না বা দরজা খুলে দেখার চেষ্টাও করবে না। তো ইন্দ্রদুগ্ন রাজি হয়ে যায় যে ঠিক আছে তুমি যখন এই করবা। তো কাজ যখন উনি শুরু করেন, দরজা লাগাই দিয়ে কাজ শুরু করেন, জগন্নাথ দেবকে বানানো শুরু করেন সেই কাঠের গুঁড়ি দিয়ে। তো যখন এবার ইন্দ্রদুগ্নের যে রানী রয়েছেন, রানী ভাবেন যে 7 দিন হয়ে গেল যেখানে তিনি বৃদ্ধ একটা লোক না খেয়ে না কিছু পান করে 7 দিন ধরে কাজ করতেছে। তো উনি ভাবেন যে হয়তোবা তিনি বেঁচে আছেন কি না, বা তিনি মনে হয় কাজ করতেছেন না বা ফাঁকি দিচ্ছেন এরকম কিছু। তো সেটা চেক করার জন্য তিনি দরজাটা খুলে দেন। আর সেই সময় হচ্ছে ইন্দ্রদুগ্নকে সেই বিশ্বকর্মা দেব বলেছিল যে যখন আমি বানাবো তখন কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, কেননা নাহলে কিন্তু মূর্তি অপূর্ণই থেকে যাবে। তো তখন মহারানী যখন দরজাটা খুলে দেয় এবং দেখে যে ওখানে বিশ্বকর্মা দেব নাই, মূর্তি অর্ধেক রয়েছে, সেই তখনই রাতের বেলা মানে ভাবে যে কি হলো ব্যাপারটা, মানে অর্ধেক মূর্তি হয়ে থাকলো জিনিসটা। তো মহারাজ তখন ইয়ে করে যে কি করব, মন খারাপ হয়ে যায় এবং তিনি সেই রাতে আবার নারায়ণের দর্শন পায় এবং স্বপ্নদেশ পায় যে তুমি আমাকে সেই রূপেই পূজা করো যেই রূপে আমার মানে কাঠামো তৈরি হয়েছে। তো তখন থেকে সেই রূপেই পুরীতে জগন্নাথ দেবের পুজো হচ্ছে, মানে যেরকম মানে অর্ধেক সম্পূর্ণ তৈরি হয়েছিল, অর্ধেক হয়েছিল কাজ, সেরকম রূপেই পূজা আজও চলে আসতেছে। এবং সেই বলা হয় যে মানে শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ করে তার যে মানে হৃৎপিণ্ডটা, মানে শরীর জ্বলে যায় কিন্তু তার যে হৃৎপিণ্ডটা সেটা জ্বলে না, সেটাই নাকি সমুদ্রের তটে পুরীতে ভেসে এসেছিল। তো সেটাকেই জগন্নাথ দেবের ভিতরে মানে রাখা হয়েছে এটা বলা হয়। তো বছরে যখন এটা মূর্তি যখন কাঠামোগুলো চেঞ্জ করা হয় তখন কাঠামোগুলো চেঞ্জ করারও একটা টাইম আছে, কয় বছর পর যেন চেঞ্জ করে সেটা ঠিক। তো সেই যখন চেঞ্জ করে তখন হচ্ছে উড়িষ্যা সরকার টোটাল লাইট বন্ধ করে দেয় এবং সেই শ্রীকৃষ্ণের যে ইয়েটা রয়েছে, হার্টবিটটা রয়েছে, সেটাকে বের করে নিয়ে আবার নতুন কাঠামোতে বসিয়ে দেয়। এইভাবেই জগন্নাথ দেবের পূজা চলে আসতেছে। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে বিদ্যাপতি যে ছিল, যে মানে যাকে পাঠাইছিলেন রাজা খুঁজতে নীলমাধবকে, তিনি আগের থেকে বিবাহিত ছিল এবং পরে তিনি নীলমাধবের খবর পাওয়ার জন্য শবরে পুত্রীর সাথে বিবাহিত হয় এবং পরে যখন এখানে পুরীতে জগন্নাথ দেবের মূর্তি স্থাপিত করে রাজন, স্থাপিত করার পর তাকে বলেছিল যে আমার মানে বিদ্যাপতি যেহেতু দুটি স্ত্রীর মধ্যে একটি স্ত্রীর বংশধর, তারা হচ্ছে পুরোহিত রূপে কাজ করবে, আমার সেবা করবে, আর হচ্ছে আরেক স্ত্রীর পুত্ররা হচ্ছে আমার ভোগ বানাতে সাহায্য করবে। তো সেই পরম্পরাই চলে আসতেছে এখনো পর্যন্ত, যে মানে একদল হচ্ছে পুরোহিত হয়ে জগন্নাথ দেবের পূজা করে আর একদল হচ্ছে মানে ভোগ তৈরি করে জগন্নাথ দেবের জন্য। তো ঠিক সেইভাবেই এখনো পর্যন্ত পূজা চলতেছে পরম্পরায়। তো আজকের আমি যেটুকু জানলাম সেটুকুই বললাম, মন্দিরের একদম কিভাবে মানে পূজা শুরু হয়েছে এবং কার দ্বারাই শুরু হয়েছে এবং প্রতিদিন এখানে ভোগ চলে
এবং এখানে এমন মানে সত্যি জগন্নাথ দেবের মাহাত্ম্য কি যে কোনোদিনও ভোগ কম পড়ে না, যতই লোক হয়ে যাক না কেন এখানে কোনোদিনও ভোগ কম পড়ে না। এটা সত্যি অবাস্তব করার মতো কাণ্ড। আর কি বলবো, জগন্নাথ দেবেরই সত্যি আলাদাই মাহাত্ম্য রয়েছে এখানে। সবাই আসো এখানে ঘুরতে, আর সবাই দর্শন করো জগন্নাথ দেবের। আমার নিজেরও এখানে পুরীতে আসার প্ল্যান হচ্ছে 2-3 বছর আগের থেকে, কিন্তু আসতে পারিনি। বলে না একটা সময় থাকে, যতক্ষণ না ডাক দিচ্ছে ততক্ষণ আসা যাবে না, আর সঠিক সময় হলেই ঠিক আসতে পারবো। সেরকমই ব্যাপারটা হলো। আমি 2022-এ আসার জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না। 2022-টা প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, তো তারপরে আমরা দার্জিলিং চলে যাই। 23-এও হলো না। 23-এ আমরা কেদারনাথ ট্রিপটা করলাম। কেদারনাথ ট্রিপ করে নিয়ে এবার 24-এ হলো এসে নিয়ে। এবার কে জানি না জগন্নাথ দেবের এটাই ইচ্ছা ছিল নাকি যে আমি প্রথমে বদ্রীনাথ ঘুরে আসি, তারপরে জগন্নাথ পুরী ঘুরি, আর তারপরে বাকি রামেশ্বরম আর দ্বারকা। 4 ধামের মধ্যে থেকে 2 ধাম কমপ্লিট, আর বাকি থাকলো 2 ধাম। আর বাকি 2 ধাম দেখি হয়তোবা 25-এর শেষের দিকে 1 ধাম করার ইচ্ছা আছে, আর তারপরে 26-এ করে নিয়ে 4 ধাম কমপ্লিট করব। তো চলো, এটাই কাহিনী ছিল এখানে অবধি। তো চলো এখান থেকে বেরোই। তো এখন হচ্ছে আবার রুমে আসলাম। প্রথমে রুমে এসে নিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন বলে সবাই বলে বিচে যাবে। চলো বিচে যাওয়া যাক। সমুদ্র দেখতে, সমুদ্রে যাবো। কোথায় যাবি তুই? সমুদ্রে যাবি? চা আজকে আমরা সমুদ্রে যাচ্ছি। হ্যাঁ। আজকে তা আবার সমুদ্রে স্নান করা যাবে না। স্নান করা যাবে না? সকালবেলা স্নান করবো, কোনো ব্যাপার না। চলো স্নান করবো, সকালে গিয়ে স্নান করবো, ঠিক আছে? হ্যাঁ সকাল চলে আসবো, সানগ্লাস পরে স্নান করবো, ঠিক আছে? সানগ্লাস পরে আবার কে যাবে? চলো আমরা করে নেবো, কোনো ব্যাপার না। এই কিরা যাচ্ছিস? হ্যাঁ ভাতিজে, এটাতে তো লাইটটা দিত তোর দিয়েই যাচ্ছি। হ্যাঁ ভাতিজে, দেখে ওদিক থেকে নেবো। ऐसा है। শোন না ফাইনালি আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল সবারই। চলো এখন হোটেলে যাওয়া যাক, ট্রেন কিনতে হবে, সবাই তাড়াতাড়ি উঠতে হবে। তো আর কিছু দেখানোর মতো নাই আজকে। তো টাটা, বাই বাই। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারও করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো আর পেজটা লাইক করে দিও। চলো টাটা, বাই বাই।